চিন্তার স্বাধীন দৈনিক এই স্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু করেছিল খবরের কাগজ। পত্রিকাটির স্বপ্নদ্রষ্টা মোস্তফা কামাল। আজ আমরা কথা বলবো পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামালের সঙ্গে। কামাল ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। খবরের কাগজ তো আপনার প্রতিষ্ঠার 2 বছর পূর্ণ করে 3য় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। তো শুরুতেই আমি জানতে চাবো আপনার অনুভূতি কি, যে 3 বছরে আপনার প্রতিষ্ঠিত একটি বা আপনার স্বপ্নের একটি প্রতিষ্ঠান 3য় বর্ষে পদার্পণ করছে, অনুভূতিটা যদি বলেন। ধন্যবাদ। আসলে এটা একটা চ্যালেঞ্জিং টাইম ছিল। আমরা যে সময় পত্রিকাটাকে শুরু করি সেটা ছিল যে নির্বাচনের আগে যদি শুরু করা যায়, কিন্তু আমাদের হাতে সময় খুব কম ছিল, যে এত অল্প সময়ে সাধারণত আমরা দেখেছি যে একটা পত্রিকা, নতুন পত্রিকা করার ক্ষেত্রে অনেকটা সময় নিতে হয়, যে এটা ডামি করে 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 একটা মানে সুন্দর একটা যখন পজিশন দাঁড়ায় তখন পত্রিকাটা করতে হয়। কিন্তু আমরা নির্বাচনের এত কাছাকাছি, আর যে কোনো পত্রিকার ক্ষেত্রে নির্বাচন একটা বড় ইস্যু, যে নতুন একটা পত্রিকা নির্বাচনের চেয়ে তো এই দেশে বড় কোনো ইস্যু আসলে নাই। তো সেক্ষেত্রে নির্বাচনটাকে টার্গেট করে আমরা এটাকে চেয়েছিলাম যে পাঠকের কাছে পৌঁছাতে। আর নির্বাচনের সময় পাঠকরা অনেক বেশি পত্রিকা পড়ে বা পত্রিকার দিকে নজরটা বেশি থাকে। এমনিতেই আমরা ডিজিটাল মিডিয়ার কারণে বা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার কারণে আমরা পত্রিকাগুলি, প্রিন্ট মিডিয়া একটা চ্যালেঞ্জের সম্মুখীন। তার মধ্যে একটা নতুন পত্রিকা, এটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা আসলে কি করতে পারবো। তো সেই জায়গাটায় আমরা বেছে নিয়েছিলাম যে নির্বাচন একটা বড় ইস্যু, এই ইস্যুটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা একটা বড় পাঠক ধরতে পারবো। সেইটাকে করেই কিন্তু আমাদের হাউস থেকে বা বাইরেরও যারা মানে আমাদের ছিল ওয়েলুর স্যার, তারা বলছিল যে এত অল্প সময়ে প্রিপারেশন নিয়ে তো তোমার পক্ষে করা সম্ভব হবে না, মানে এটা ঠিক হবে না। এবং আমাদের মানে সেই প্রিপারেশন আসলেই ছিল না। আমরা খুব তাড়াহুড়ো করে এই অফিসে ঢুকেছি, মানে কোনো মতে বসার একটা উপরের ফ্লোর তখনও কমপ্লিট হয় না, এই ফ্লোরের মধ্যে গাদাগাদি করে মানে পুরো টিমকে ঢোকানো। তো সব কিছু মিলিয়ে একটা মানে একটা ছিল, মানে একটা ওই গোছানো ছিল না। সেই সময় এটা করা কতটা মানে ওয়াইজ হবে সেই রকম পরামর্শ আসছিল। তা আমিও ভেবেছিলাম যে আসলে এত দ্রুত তাড়াহুড়া করে কি হয়ে যায়। তারপর একটা মনের সাহস ছিল যে যেহেতু এখানকার আমরা যাদেরকে নিয়োগ করেছি বা আমরা এই টিম যারা মেম্বার, আমাদের মূল টিম, কোর টিম থেকে শুরু করে অন্যান্য সহকর্মী সবাই প্রফেশনাল। তো আমার কাছে মনে হয়েছে যে ওই রকম বড় কোনো সমস্যা হবে না, যেহেতু এর আগে আমাদের দুটি পত্রিকায় মানে শুরু থেকে আমার অন্তত থাকার সুযোগ হয়েছিল, একটা প্রথম আলো আর একটা কালের কণ্ঠ। প্রথম আলো তো শুরুরও 2 মাস আগে আমি জয়েন করেছিলাম। সেটা কিভাবে একটা নতুন পত্রিকা শুরু হয় সেটাও এক ধরনের ছিল, যে সামনে নির্বাচন, ওইরকম একটা সময় 98-তে যদিও পত্রিকাটা বের হয়েছিল, তার 3 বছর পরেই নির্বাচন হয়। কিন্তু ওই রকম একটা টার্গেট ছিল যে একটা অস্থিরতা থাকবে রাজনীতিতে, ওই সময় পত্রিকাটা ভালো হবে। একইভাবে আমরা মানে কালের কণ্ঠ যখন করি তখন তো অর্গানাইজারই ছিলাম আমরা, আমি নিজেও মানে ওইটার সঙ্গে যুক্ত ছিলাম এবং টিম গঠনে ভূমিকা রেখেছিলাম। ফলে আমি দেখেছি যে নতুন একটা পত্রিকাকে সামনে আনা, এরকম একটা নির্বাচন বা একটা বড় ইস্যু দরকার। সেই ইস্যুটাকে আমরা ধরার জন্য খুব তাড়াহুড়োই করেছিলাম। তো এই যে মনে সাহস ছিল যে যেহেতু টিম মেম্বাররা মোটামুটি ট্রেন্ড, মানে তারা বিভিন্ন পত্রিকায় বিভিন্ন গণমাধ্যমে কাজ করে আসছে, তো তাদেরকে নিয়ে আমরা যেহেতু করেছি, তারা অন্তত বুঝবে যে আমরা একটা দ্রুত যেহেতু করছি, কিন্তু আবার এটাকে পাঠকের কাছে একটা ভালো লাগার বিষয় থাকতে হবে। সেই জন্যই আমরা এই নির্বাচনটাকেই বেছে নিয়েছিলাম, অনেকের অনেক আপত্তি থাকা সত্ত্বেও। এবং এটা বলতে পারেন যে আমার একক সিদ্ধান্তেই আমি তখন অনড় ছিলাম। তারপরে অন্যরা সবাই মনে করেছে যে না, নিশ্চয়ই কোনো আর্জেন্সি আছে, আর না হয় কেন। এবং তখন যদি পত্রিকাটা না বের হয় তাহলে এইটার ভবিষ্যৎ কী হতো সেটা আমি জানি না আর কি, মানে এরকম একটা পরিস্থিতি ছিল। কমল ভাই, আপনি খুব দ্রুত সময়ে একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন পত্রিকাটা বাজারে আনার জন্য। তো আমরা দেখি যে এই মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক, এটা ছিল খবরের কাগজের স্লোগান, যে স্লোগান নিয়ে আপনি পাঠকের কাছে গিয়েছেন। তো আপনার কি মনে হয় গত 2 বছরে আপনি এই মুক্তভাবে, স্বাধীনভাবে সব খবর পাঠকের কাছে দিতে পেরেছেন? ধন্যবাদ। তার আগে বলে নেই যে আসলে যে কোনো পত্রিকার একটা ট্যাগলাইন থাকে, তো আমরাও এরকম অনেক চিন্তা ভাবনা করে এই স্লোগানটা বের করেছিলাম যে মুক্ত চিন্তা,
এটাই তো একটা পত্রিকার ইয়া আর কি, যে মুক্তভাবে সব কথা, নির্ভয়ে সব কথা বলা, বা সকল সীমাবদ্ধতাকে দূরে ঠেলে একটা, মানে পত্রিকার কাজটাই তো এটা, যে আসলে সত্য কথাটা সময় মতো বলা। তো আমরা আসলে সেইটাই চেষ্টা করেছি একদম। যেহেতু আগের একটা রিজিমে আমাদের পত্রিকাটা বেরিয়েছিল, এবং তখনকার রিজিমটাকে বলা হয় যে ফ্যাসিবাদের রিজিম, যেহেতু একটা দীর্ঘ সময় তারা ক্ষমতায় ছিল এবং একতরফা নির্বাচনের মধ্য দিয়ে এটা তারা, মানে প্রধান বিরোধী দলগুলি সেই নির্বাচনে যায়নি, সেটা আমাদেরও একটা ইয়া ছিল যে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন। যাই হোক, একটা ধারাবাহিকভাবে, যেহেতু একটা সরকারি একটা বিশেষ মানে একটা দল যেহেতু ক্ষমতায় ছিল, যে কারণে একটা ফ্যাসিবাদী রূপ আমরা দেখেছি। তো সেইটাকে সবাই চেয়েছিল যে একটা পার্টিসিপেটরি ইলেকশন বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আমরা আশা করেছিলাম, যে যেই নির্বাচনকে সামনে রেখে এই পত্রিকাটা বের হয়। সেটা যখন হয়নি, তারপরেও আমরা চেষ্টা করেছি যাতে একটা সত্যনিষ্ঠ খবর আমরা প্রকাশ করতে পারি। এই সরকার ক্ষমতায় ছিল, এবং ওই যে আমরা বলি যে এতটাই পাওয়ারফুল সরকার ছিল যে অনেকেই তার বিরুদ্ধে কথা বলতো না। আমরা প্রেস কনফারেন্সে দেখেছি, আমি নিজেও প্রেস কনফারেন্সে উপস্থিত থেকেছি, সেখানে দেখেছি যে কতটা, মানে একজন সম্পাদকও কিভাবে প্রধানমন্ত্রীকে ওয়েলিং করছে বা করে। যেখানে আমি নিজে পেশাদার সাংবাদিক, আমি বিভিন্ন সময়ে, যেহেতু আমি একটা সময়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলাম, আমি রাষ্ট্রীয় লেভেলে অসংখ্য এই দেশে যে বিদেশি ডেলিগেট এসছে, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, ইভেন ক্লিন্টনও এই দেশে ভিজিট করেছে, সেই সফর আমি কভার করেছি। তো সেখানেও দেখেছি যে প্রশ্ন করা হয় যে প্রফেশনালি, যে সম্পাদক হোক আর সাংবাদিক হোক বা বিটের রিপোর্টার হোক, সে প্রশ্ন করবে রেলিভেন্ট ইস্যুতে, যে একটা মানে যে প্রধানমন্ত্রীকে যেই প্রশ্ন করা যায়। কিন্তু আমরা দেখতাম যে তার আগে তাকে নানা রকমভাবে ওয়েলিং করে প্রশ্ন করা, তাকে তোষামত করে প্রশ্ন করা। তো এই জিনিসগুলো তো আসলে আমাদের কাঙ্ক্ষিত ছিল না। আমি নিজেও তো প্রশ্ন করেছি, সেখানে সেই প্রশ্নের জবাব একটা 5 মিনিট ধরে প্রধানমন্ত্রীকে দিতে হয়েছে। তো এইরকমভাবে আমরা যখন দেখলাম যে সাংবাদিকতাও একটা ওইভাবে চলে গেছে, কিন্তু আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আমরা চেয়েছি যে, আমরা সবসময় দেখেছি যে মানে এই দেশের সাংবাদিকতা, একটা গ্রুপ আছে, একটা গোষ্ঠী আছে যারা আসলে চায় যে পেশাদার একটা পত্রিকা বা পেশাদার হাউস বা পেশাদারিত্বটা বজায় থাকুক। আবার আরেকটা গ্রুপ আছে যারা সুবিধা নেওয়ার জন্য, যারা ক্ষমতাসীনদের, আমি শুধু প্রধানমন্ত্রীকে বলবো না, ক্ষমতাসীনদের সবাইকেই ওইভাবে তোষামত করে রিপোর্ট করতো বা রিপোর্ট করা হতো, বা কিছু কিছু পত্রিকাও সেই চেহারা আমরা দেখেছি। আমরা চেষ্টা করেছি যে আসলে এই জায়গা থেকে মুক্ত থাকতে হবে, এবং আপনি যদি সত্য কথাটা মানে শক্তভাবে বলতে পারেন, এবং আপনি যদি আপনার মানে রিপোর্টে যদি আপনার মানে তথ্য থাকে, তাহলে যে কোনো শক্তি হোক সে কিছু করতে পারবে না। এবং আপনি দেখেন যে তখন তো আগের সরকারের আমলে আমরা অনেক শক্ত শক্ত রিপোর্ট করেছি। আমরা ডেপুটি স্পিকারের বিরুদ্ধে রিপোর্ট করেছিলাম, আমরা বিএনপি নেতাকর্মীরা যে মানে বাড়ির বাইরে, মানে এরকম একটা কোটি নেতাকর্মী, মানে কোটি নেতাকর্মী যারা ঘর ছাড়া, এরকম আমরা রিপোর্ট করেছিলাম, এবং সেটার জন্য ভয়ানকভাবে প্রেশার এসেছিল। আমরা কিন্তু সেই রিপোর্ট প্রত্যাহারের জন্য নানাভাবে করা হয়েছিল, বা দুঃখ প্রকাশের জন্য বা প্রতিবাদ ছাপানোর জন্য, আমরা কিন্তু সেটা করিনি। আমরা তাদেরকে দেখিয়েছি, এবং গোয়েন্দা সংস্থাও আমাদের অফিসে দফায় দফায় এসছে, আমাদের রিপোর্টগুলি যাচাই করেছে, আমরা যেটা লিখেছি সেটা সত্যতা যাচাই করেছে, এবং আমরা তার ইয়াগুলো দেখিয়েছি যে আমরা আসলে মিথ্যা রিপোর্ট করিনি। এবং আপনি দেখেন আমাদের যতগুলি মানে যারা এই স্ক্যান করে, রুমের স্ক্যানার থেকে শুরু করে সরকারি বা আন্তর্জাতিক যে সংস্থাগুলি যারা ফেক নিউজের করে, যে কারা কারা ফেক নিউজ ছাপে, সেই জায়গাটাও আমরা কিন্তু মানে আমরা শূন্য অবস্থানে আছি, যে আমরা ফেক নিউজ ছাপি না, এবং আমরা কোনো ইস্যুকে ভাইরাল করব এরকম মনোভাব নিয়েও আমরা কিন্তু করি না। সেই জায়গাটায় এখন মুক্ত চিন্তা, মুক্তভাবে সব কথা হয়তো বলা যায় না। অনেক সময় রাষ্ট্রীয় থাকে, অনেক সময় স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় থাকে, আবার অনেক সময় রাজনৈতিক বিষয় থাকে, যেটা বললে হয়তো এখন এই মুহূর্তে বলাটা একটা বিব্রতকর অবস্থায়। যেমন সরকারকে আমরা প্রথম 3 মাস একদম ফ্রি হ্যান্ডে সময় দিয়েছিলাম, যে আমরা বলেছি সেটা হলো হানিমুন পিরিয়ড।
তারপরে আরও 3 মাস দিয়েছি যে ঠিক আছে সরকার একটা নতুন আসছে, তারা অনভিজ্ঞ, তারা বাইরে থেকে আসা। একটা রাজনৈতিক সরকারকে আপনি 3 মাস সময় দিতে পারেন, কিন্তু একটা যারা অনভিজ্ঞ, যারা সরকার পরিচালনার কোনো ভূমিকা নাই বা রাজনীতিতে তারা ছিল না, সেই তাদেরকেও আমরা ঠিক আছে আরও 6 মাস, আরও 3 মাস আমরা দিই, 6 মাস এইভাবেই আমরা দিয়েছি একটা সরকারকে। তারপরে একটা রাজনৈতিক দল, একটা গণ অভ্যুত্থান বা আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, সেই দলকেও আমরা কিন্তু সময় দিচ্ছি, দিয়ে মানে যে যে ঠিক আছে ছাত্ররা বা নতুন প্রজন্ম আসছে ইয়াতে, সেটা কতটা ভুল কতটা শুদ্ধ সেটা জনগণ বিচার করবে। কিন্তু আমরা একটু যেহেতু আমাদের দায়িত্বশীলতা আছে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, সেই জায়গাটায় আমরা আসলে তাদেরকে সময় দিয়েছি বা আমরা ওই জায়গাটাকে একেবারেই মুক্তভাবে বা নির্ভয়ে করা যে সব কিছু প্রকাশ করে দেওয়া, সেটা আমরা করিনি। আমরা তাদেরকে সময় দিতে চেয়েছি। তার মানে আমি যদি বলি যে আপনি বলতে চাচ্ছেন যে কিছু বাধা থাকলেও খবরের কাগজ চেষ্টা করেছে মুক্ত চিন্তা স্বাধীনভাবেই প্রকাশ করার জন্য। আমরা চেষ্টা করেছি, কারণ হলো যে আমরা সত্যটা প্রকাশ করতেই চেয়েছি, যে আমরা মানে আমরা শুধু মিথ্যা কোনো খবর দিব না, কিন্তু সত্যটা সেটা তো আমার প্রকাশ করতেই হবে। এখনকার যুগে যেটা হয় যে দেখেন যে সোশ্যাল মিডিয়া এতটাই অ্যাক্টিভ যে আপনি যদি সত্য প্রকাশ না করেন সোশ্যাল মিডিয়ায় সেটা বেরিয়ে যাবে, তখন আমাদের জন্য মানে সাংবাদিক যারা পেশাদার সাংবাদিক তাদের জন্য এটা লজ্জাকর হবে। তো সেই জায়গাটা তো আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা তো এটা পারি না যে সত্য প্রকাশ না করে সেগুলোকে ঢেকে রাখলে তো সেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসবে। আমি সোশ্যাল মিডিয়া নিয়ে আসবো কামাল ভাই, তার আগে আরেকটু জানতে চাই, যেমন খবরের কাগজ যখন মার্কেটে আসে আমরা দেখি যে আপনারা একটা বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন, বিজ্ঞাপনের মূল ছিল যে নিখাদ, নির্ভীক এবং নিরপেক্ষ। এই 3টা বিষয় নিয়ে খবরের কাগজের প্রচারণাটা ছিল এবং পাঠকও ধরে নিয়েছে যে এই পত্রিকাটির মধ্যে আমরা নিখাদ, নির্ভীক এবং নিরপেক্ষ সংবাদ পাবো। সেই জায়গা থেকে যদি আমি বলি, আপনি কি এটার প্রাপ্তি অপ্রাপ্তি কিভাবে মূল্যায়ন করবেন? খুবই চমৎকার প্রশ্ন। আমরা আসলে আপনি দেখেন যে আমরা যদি সাংবাদিকতার, বাংলাদেশের সাংবাদিকতার একটা বড় পরিবর্তন আসছে 91-এর পরে, 91-এর জাতীয় নির্বাচনের পরে। তার আগে অটোক্রেটিক রুলার এই দেশে ছিল, তারা সেই সময় সাংবাদিকতাটা ওইভাবে সবাই করতে পারে না। পাকিস্তান আমলে যেমন সাংবাদিকতা ছিল খুবই শৃঙ্খলিত, একইভাবে আমরা দেখেছি যে সামরিক শাসকের আমলেও সেরকম ছিল। কিন্তু 91 পরবর্তী আমরা বলতে পারি যে একটা বিশাল চেঞ্জ আসছিল বাংলাদেশের সংবাদপত্রে, এবং সেই চেঞ্জটা একটা পজিটিভ চেঞ্জ, ইতিবাচক চেঞ্জ আমরা বলবো। যে আমরা তখন মুক্তভাবে সরকারকে সমালোচনা করতে পেরেছি, আমরা কার্টুন ছেপেছি, আমরা স্যাটায়ার করেছি। আমি নিজেও অসংখ্য স্যাটায়ার লিখেছি, মানে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে, মন্ত্রীদের বিরুদ্ধে, যারা ক্ষমতাসীন তাদের বিরুদ্ধে। রঙ্গব্যঙ্গ নামে কলাম ছিল, সেটা প্রায় 10 বছর 11 বছর ধরে আমি লিখেছিলাম। তো এই যে মানে একটা চেঞ্জ সেটা, এবং মানুষও মুক্তভাবে কথা বলতে পেরেছে। টিভিতে আমরা যদি দেখি টক শোতে অনেকে ক্ষমতাসীনরা বলছে টক শোর কথা টক, মানে তারা এটা পছন্দ করতো না। তো এইরকম ভাবে আপনার একটা বিশাল চেঞ্জ এসেছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে না, সেটা ধীরে ধীরে অন্য দিকে চলে গেছে। এবং অনেক সময় আমরা দেখেছি অনেক পত্রিকা রাজনৈতিক দলকে সাপোর্ট করেছে, অনেক পত্রিকা তার ব্যবসায়িক গ্রুপকে সাপোর্ট করেছে, অনেক পত্রিকা সরকারকে সাপোর্ট করেছে, মানে তারা সুবিধা আদায়ের জন্য। এই অবস্থাগুলি আমরা দেখেছি। ফলে আমার কাছে মনে হয়েছে যে আসলে এই দেশের মানুষ এটা যে রাজনীতি করুক, মানে বিএনপি করুক, আওয়ামী লীগ করুক বা অন্য যে কোনো দল করুক, সে একটা নিরপেক্ষ পত্রিকা চায়, সে সত্যটা পত্রিকায় পড়তে চায়। এবং আমি নিজেও, আমি তো সেই যখন আবার সেই প্রথম আলোর কথা আসে, যখন পত্রিকাটা বের হয় তখন আমরা বিভিন্ন জেলা সফর করেছিলাম। তখন ওই আওয়ামী লীগ বিএনপি সবার কাছেই জিজ্ঞাসা করেছিলাম আপনারা কী ধরনের পত্রিকা চান। তখন তারা এইভাবে উদাহরণ দিয়েছিল যে একটা ক্যাম্পাসে, মানে একটা মানে কলেজ বা ইউনিভার্সিটিতে যদি ছাত্রলীগ মারামারি করে সেটা আমরা ছাত্রদলের ঘাড়ে চাপিয়ে দিই, বা ছাত্রদল যদি মারামারি করে আমরা ছাত্রলীগের ঘাড়ে চাপিয়ে দিই। আমরা এটা দেখতে চাই না, আমরা দেখতে চাই যে যারাই কাজটা করেছে তাদের সঠিক নিউজটা বেরিয়ে আসুক। তার মানে কি, দুই পক্ষই এটা চেয়েছে যে সঠিক নিউজটা বেরিয়ে আসুক। কিন্তু আমরা দেখেছি যে একটা সময় লেখা হতো না যে অমুক দলের সংঘর্ষে এতজন নিহত বা এতজন আহত, বা এই বিদ্যালয় বা এই বিশ্ববিদ্যালয় বন্ধ, সেখানে নামটা উজ্জ্বল রাখা হতো, কারণ নাম লিখলে আবার যদি হামলা করে বা তাদের উপরে হামলা হয়। তো এই জায়গাটা থেকে আমরা চেয়েছিলাম যে আসলে খুবই যেটা দরকার যে একটা হলো সত্যনিষ্ঠ, খুবই মানে আমরা সত্য প্রকাশ করব, এটাই আমাদের ইয়া ছিল। তারপরে হলো
ওই সাহসী, যেটা নির্ভীক আমরা বলি, সাহসী পত্রিকা। আমরা সত্য প্রকাশে সাহসী থাকব, যে কোনো ভয় ভীতি বা কোনো কারো মানে পেশি শক্তির ভয়ে আমরা নিউজ ছাপবো না, সেটা না, এবং নিরপেক্ষ, আমরা কোনো দলের সাপোর্ট করব না। এটাই ছিল আমাদের মূল টার্গেট, যে আমরা বাংলাদেশের পাঠক বা আমরা যারা যারা পত্রিকা পড়ে বা মিডিয়ায় যারা কাজ করবে, তারা যাতে সাহসের সঙ্গে সত্য প্রকাশ করতে পারে এবং নিরপেক্ষভাবে, সেটা যে কোনো দলেরই হোক, সেটা ক্ষমতাসীন হোক বা বাইরের হোক। সেটা একটা দেখা গেল যে পেশি শক্তি, আমাদের করেসপন্ডেন্ট সারা দেশে আছে, তারা সত্যটা প্রকাশ করতে পারলো না। এই ক্ষেত্রে আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা সত্য প্রকাশ করব, সেটা যত কঠিনই হোক। এই জায়গাটায় এটাই ছিল আমাদের মূল যে কারণে আমরা পাঠকদের খুব দ্রুত পাঠকদের সাপোর্ট পেয়েছি এবং পাঠকদের সহযোগিতা পেয়েছি। এবং আপনি দেখেন যে শুরুতেই আমরা একটা বড় সার্কুলেশন পেয়েছিলাম। কামাল ভাই, আমি জানতে চাই যে খবরের কাগজ তো আপনার ব্রেন চাইল্ড, আপনার একটা স্বপ্ন, ড্রিম নিয়ে আপনি কাজ করেছেন এবং আপনার দীর্ঘ বছরের সাংবাদিকতা কেরিয়ারের অভিজ্ঞতা নিয়ে এই প্রজেক্টটা আপনি শুরু করেছেন। তো গত 2 বছরে যেতটুকু অর্জন, আপনি কি হ্যাপি? অনেকটাই আমার কাছে মনে হয়েছে যে আমরা মানে অনেক সীমাবদ্ধতা আমাদের ছিল। আমরা মানে আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা ছিল, আমরা যখন যেটা চেয়েছি তখন সেটা করতে পারিনি, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ কাজ করতে পারিনি, আমরা ডিজিটালকে আরও বেশি স্ট্রেংথেন করতে চেয়েছিলাম, সেটা আমরা পারিনি, আমরা অনলাইনকে আরও বেশি শক্তিশালী করতে চেয়েছিলাম, সেটা আমরা পারিনি। তারপরেও আমরা চেয়েছিলাম ঠিক আছে, আমাদের পত্রিকাটা, আমাদের প্রিন্ট পত্রিকাটা যদি একটা ভালো জায়গায় আমরা নিতে পারি, তাহলে এটার নামটা মানে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে যাবে। তখন আবার এই দিকে যদি আমরা দৃষ্টি দিই, তখন এটা আরও বেশি পাঠকের বিশ্বাসযোগ্যতা। কারণ আমাদের মূল সমস্যা হলো আস্থার অভাব। গণমাধ্যমের উপরও মানুষের আস্থা নাই, যেহেতু গণমাধ্যম সত্য প্রকাশ করেনি বা দলীয় সংবাদ প্রকাশ করেছে, অথবা সরকারের লেজুরবৃত্তি করেছে, অথবা সরকারের ভয়ে অনেক কিছু করতে পারে না বা সাহস করে বলতে পারেনি। কিন্তু সেই জায়গাটা আমরা চেয়েছিলাম যে আসলে একটা ব্র্যান্ড হিসাবে পত্রিকা, যে এটা একটা নিরপেক্ষ পত্রিকা, এটা কোনো দলের সাপোর্ট করে না, একটা ওই রকম ব্র্যান্ড না হইলে একটা পত্রিকার ওই আস্থার জায়গাটা এই সবসময়ই দুর্বল থাকবে। সেই জায়গাটা মানুষ আসলে যদি ওইরকম ভরসা না পায়, তাহলে কিন্তু মনে করবে যে না, এইটাই হয়তো সত্য লেখে নেয়, আরেকটা পত্রিকা দেখি। তো সেই জায়গাটা আমরা নামটাকে, খবরের কাগজ নামটাকে আমরা একটা ওই ব্র্যান্ডে নিয়ে যেতে চেয়েছি। তারপরে আমরা চেয়েছি যে ঠিক আছে, তারপরে আমরা এই দুইটা জায়গাকে দিব। কিন্তু আমাদের মূল থ্রাস্ট হলো ডিজিটাল এবং অনলাইন। কারণ হলো যে এখন মানুষের হাতের মুঠোয় মোবাইল, হাতের মুঠোয়, মানে আমাদের দেশে 8 কোটি হলো স্মার্টফোন ব্যবহার করে, তার চেয়ে বেশি ফোন ব্যবহার করে, কিন্তু স্মার্টফোন ব্যবহার করে 8 কোটি মানুষ। তাদের কাছে পৌঁছতে হলে আসলে আমরা এই দিকটায় আধুনিক প্রযুক্তির সঙ্গে আমাদের যুক্ত হতে হবে। কিন্তু আমরা যেই জায়গায় এসেছি, অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমি বলবো যে আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি এবং পাঠকরা আমাদের উপরে আস্থা রাখে এবং তারা মনে করে যে আমরা যেটা প্রকাশ করি সেটা সত্য প্রকাশ করি এবং আমরা কোনো মিথ্যা জিনিসকে ভাইরাল করার জন্য বা আমরা উইথড্র করি সেই নিউজ, এরকম কোনো নজির আমাদের নাই। কমল ভাই, আপনি নিজে একজন দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেন, বিশ্বের বিভিন্ন দেশে আপনি ঘোরার অভিজ্ঞতা আছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথেও আপনার যোগাযোগ সম্পর্ক আছে। সেই ক্ষেত্রে আমি বলবো, বিশ্বে এখন যেখানে খবরের কাগজ কিংবা পত্রিকা, আমরা প্রিন্ট পত্রিকা যেটাকে বলি, যে এখন এটাকে ভাটার সময় বলা হচ্ছে কিংবা পড়তি সময়, তো এই সময়ে এসে আপনি একটা প্রিন্ট পত্রিকা করার মতো চ্যালেঞ্জ কেন নিলেন আর কি? ধন্যবাদ, খুবই ভালো প্রশ্ন। আপনি দেখেন যে ইউরোপ আমেরিকাতে এখনও প্রিন্ট পত্রিকার চাহিদা অনেক বেশি। আবার আমি পাশের দেশ ভারতেও আমরা যদি আমাদের কলকাতার পত্রিকা আনন্দবাজার, এখনও যেই পরিমাণ সার্কুলেশন, সেটা চিন্তার বাইরে। তো এইটা আসলে প্রিন্ট পত্রিকার চাহিদা এই কারণে এখনও বেশি যে মানুষ ছাপার অক্ষর দেখতে পছন্দ করে এবং মানে এটাকে মনে করে যে একটা পবিত্র জিনিস। মানে আমরা ধর্মীয় গ্রন্থ যেরকম আমরা পবিত্র মনে করি, একটা প্রিন্ট যে কোনো ম্যাটেরিয়াল এটাকে পবিত্র মনে করে, সত্য মনে করে এবং অফিস আদালতে বা এটাকে একটা ডকুমেন্ট হিসাবে করে, যেটা মানে অনলাইন বা মাল্টিমিডিয়াতে সেটা সম্ভব হয় না। আবার মাল্টিমিডিয়াতে আপনি দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারেন, মানে এটা একটা বিশাল ক্ষেত্র। তো আমরা যেমন বাংলা পত্রিকা, আমাদের বাংলা ভাষাভাষী এর বাইরে যায় না। আমাদের পত্রিকাটা কিন্তু আপনি জানেন কি না যে বাংলা ভাষাভাষী যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এইসব অঞ্চলে আমাদের পত্রিকাটা নিয়মিত রিডার হয়ে গেছে। কি কারণে? আমাদের অনলাইনটা ওই সব এলাকায় ছড়িয়ে গেছে।
এবং তারা আমাদের এখানে কবিতা গল্প পাঠায় এবং মানে শত শত প্রতিদিন আমাদের এখানে আসে, আমরা ইমেলে আমরা টের পাই। ফলে এটার কোনো ব্যারিয়ার নাই, মানে অনলাইন কিন্তু ছাপা পত্রিকার গুরুত্বটা এখনও আছে এই কারণে যে এইটা মানে একটা হলো মানুষের অভ্যাস, ওই যে সকালবেলা তার ঘরে একটা পত্রিকা দেখতে চায়, যদিও নতুন প্রজন্ম এটা থেকে একটু দূরে, কিন্তু এখনও এই রিডার আছে যারা মনে করে যে এই পত্রিকাটা সকালবেলা না দেখতে পারলে তাদের ভালো লাগে না। আরেকটা হলো এটার ওই যে একটা ডকুমেন্টারি, মানে ডকুমেন্টস হিসাবে এটার গুরুত্ব অনেক বেশি, যে কারণে আমরা যতই দেখি যে আপনার টেলিভিশনকে ইরেজ মিডিয়া বলা হয়, আপনি যে কোনো মুহূর্তে সেটা ইরেজ করা যায়, আবার অনলাইন ডিজিটালও তাই, আপনি চাইলেই সেটা ইরেজ করতে পারেন, কিন্তু ছাপা পত্রিকা আপনি তো ইরেজ করতে পারবেন না, এবং এটা কারো না কারো কাছে থেকে যাবে। এবং আমি একটা উদাহরণ দিই, আমি একবার মানে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে ওই দেশে গিয়েছিলাম আইভি প্রোগ্রামে। সেখানে আমাকে আমাদের দেশের একটা বিশেষ রাজনৈতিক দলের লিফলেট দেখিয়েছিল, যেটা আমরা অস্বীকার করতাম যে ওই দলটা, ওই নামে কোনো দল নাই। তো আমাকে মানে লাইব্রেরি অফ কংগ্রেসের লাইব্রেরিয়ান আমাদেরকে আমরা একটা ডেলিগেট ছিলাম, আমাদেরকে দেখালো যে দেখো এই দলের লিফলেটটা দেখো। তা আমরা একটু অবাক হলাম যে এই দলের লিফলেট বেরোয়েছে, আমরাও মানে দলটার নাম আমরা শুনেছি, কিন্তু এরকম একটা লিফলেট তাদের হাতে পৌঁছে যাবে এটা আমাদের ধারণার বাইরে ছিল। তারা সেটাও সংরক্ষণে রাখে। তো একটা জাতি মেধা ও মননে যদি বড় না হয়, সেই জাতি কিন্তু মানে অর্থনৈতিকভাবে বড় হতে পারে না, বা সেই জাতির মানে ওই লেভেলে যেতে পারে না। আপনার মেধা মননে বড় হতে হবে, সেই জায়গাটায় আসলে পত্রিকার একটা বড় ভূমিকা রাখে, সচেতন করে তোলা মানুষকে, বা এই যে একটা প্রিন্ট পত্রিকার যে তাৎপর্য সেটা মানে আমার মনে হয় যে আরও, কারণ এই ডিজিটাল এটা তো ইউরোপ আমেরিকাতে অনেক বছর আগে এসছে, আমাদের দেশের অনেক আগে, তো তারা এখনও তো অনেক বেশি প্রভাব বিস্তার করছে। তো এটা থাকবে, পাশাপাশি এটাকে এগিয়ে নিতে হবে, এটাই হলো এখনকার চ্যালেঞ্জ। কমল ভাই, আপনি বলছিলেন সোশ্যাল মিডিয়ার কথা, তো এবং আপনার চ্যালেঞ্জের কথা আমরা শুনলাম, কেন আপনি একটি দৈনিক পত্রিকা, ছাপা অক্ষরের গুরুত্ব আপনি বললেন যে ছাপা অক্ষরের একটা গুরুত্ব আছে। তো আপনি একটু আমাকে বলবেন কি, যেখানে প্রতিদিন মানুষ সেলফোনে সব পড়ে ফেলছে, পরের দিন কেন আপনার পত্রিকাটা টাকা দিয়ে মানুষ কিনবে? আসলে এই ইয়াটা তো আমাদেরও ছিল, এবং আমরা পত্রিকাটা বের করার আগে এই নিয়ে অনেক গবেষণা করেছি, মানে আমরা নিজেরাও বোঝার চেষ্টা করেছি, অনেক এক্সপার্ট ওপিনিয়ন নিয়েছি যে আসলে এই পত্রিকার গুরুত্ব কেন। আমাদের দেশে আপনি ধরেন যে সবচেয়ে জনপ্রিয় পত্রিকা আমরা যদি বলি, তো সেই পত্রিকাটা না থাকতো, তাই অনলাইন যদি থাকতো, তাহলে আমরা সেই লেভেলের গুরুত্ব পেতাম কিনা। তো আবার এইরকম একটা পত্রিকা পরের দিন, আপনি যেটা বললেন যে পরের দিন, আগের দিনেই তো সে পড়ে ফেলছে, তাই পরের দিনের পত্রিকাটা আমরা কেন রাখবে পাঠক 10 টাকা দিয়ে কিনে? তো এই পত্রিকাটা রাখবে এই কারণে যে পরের দিনের পত্রিকাটা একটা নতুন পত্রিকা করতে হবে। দিনের ঘটনায় অনেক কিছুই আমরা টিভিতে দেখি বা অনলাইনে আমরা দেখি, কিন্তু সেটা ঘটনাটা দেখি, কিন্তু পেছনের ঘটনা আমরা জানি না। আমাদের ওই ফলো আপ রিপোর্টটা আমাদের করতে হবে। আমরা অনেক স্পেশাল রিপোর্ট করি, আমরা অনেক অনুসন্ধানী রিপোর্ট করি, যেটা আসলে অনলাইনে আমরা পাই না। পরের দিনের পত্রিকাটা আসলে পরের দিনের মতো করেই করতে হবে। সে যদি নতুন কিছু না পায় তাহলে তো সে পড়বে না, যে আমি আগের দিন দেখে ফেলছি, রাত 12টা পর্যন্ত মানুষ সমস্ত পত্রিকারও পর্যালোচনা দেখে ফেলে, তাহলে পরের দিন সে পত্রিকাটা পড়বে কেন? সে তখন ওই আলোচনাটাও দেখে, যে হেডলাইনগুলো শুধু পড়ে, কিন্তু পত্রিকাটা আসলে ওই রিপোর্টটা কি, তখন আগ্রহ তৈরি হয় যে আসলে আমরা তো হেডলাইন দেখলাম, কারণ প্রত্যেকটা রিপোর্ট ধরে ধরে তো আর আলোচনা হয় না, বিশেষ 2-3টা রিপোর্ট ধরে টিভিতে আমরা আলোচনা দেখি, কিন্তু তখন পাঠকের আগ্রহ তৈরি হয় যে তাহলে এই রিপোর্টটা আসলে কি। কিন্তু দিনের ঘটনা দিয়ে পত্রিকা একসময় দিনের ঘটনা দিয়ে হতো, কারণ তখন ডিজিটাল ছিল না, অনলাইন ছিল না, বা টিভিরও একটা নির্দিষ্ট সময়ে খবর ছিল, তখন 24 ঘন্টার টিভি বাংলাদেশে ছিল না। এখন তো 24 ঘন্টাই তারা সংবাদ প্রচার করে, তাহলে তার পত্রিকা পড়ার কি আছে? সেই জায়গাটায় আসলে মুন্সিয়ানাটা, মানে সাংবাদিকতার মূল কাজটা আসলে ওইটা, যারা পরের দিনের পত্রিকাটা ওইভাবে তৈরি করতে পারবে, যারা পারবে না তারা আসলে আস্তে আস্তে পাঠকের কাছ থেকে হারিয়ে যাবে। এবং আমরা তো দেখি যে পত্রিকার মার্কেট খুবই মানে নেতিবাচক, মানে ডিক্রিজিং, এটা কমছে। তো সেই জায়গাটায় আমরা পত্রিকা পাঠক বা ধরে রাখা, এটার ইয়াটা কি, এটার
একটাই মানে মূল যেটা থাকবে সেটা হলো যে আমরা পরের দিনের পত্রিকাটা একটা বিশেষ পত্রিকা এবং প্রতিদিন একটা নতুন পত্রিকা বের করতে হবে, তাহলেই সে মনে করবে যে না আমার পরের দিনের পড়ার মানে জিনিস আছে, ম্যাটেরিয়াল আছে। তো সেই জায়গাটা আসলে আমাদের সবার চিন্তা করতে হবে। এবং আমাদের হাউজেরও আমি সবসময় এটাই বলি যে পরের দিনের পত্রিকা, দিনের ঘটনা দিয়ে পত্রিকা করলে পত্রিকা পাঠক পড়বে না, পরের দিনের জন্য তো সে পত্রিকা তৈরি করতে হবে। সেক্ষেত্রে দুর্নীতি রিপোর্ট, অনুসন্ধানী এবং ফলো আপ রিপোর্ট, যে দিনে একটা ঘটনা ঘটলো সেটার ঘটনার পেছনের ঘটনা কি, সেইগুলা দিয়ে পরের দিনের পত্রিকাটা করতে হবে, তাহলেই পাঠক পত্রিকাটা পড়বে। কমল ভাই, আপনি সংবাদপত্রেরই মানুষ এবং আপনি দীর্ঘ বছর অভিজ্ঞতায় দেখেছেন পত্রিকা তো আসলে সংবাদ নিয়ে কাজ করে, এটা একটা পার্ট, কিন্তু পত্রিকার আরেকটা পার্ট তো আছে, এর বিজ্ঞাপন বিপণন ব্যবস্থাও একটা মূল অংশ। তো আমি আপনার কাছে জানতে চাই, ধরেন একটা পত্রিকা ছাপা থেকে শুরু করে প্রিন্ট যাওয়া এবং ডিস্ট্রিবিউশন পর্যন্ত যে টাকা খরচ হয় তারও অনেক কম দামে লসে পত্রিকাটা বিক্রি করা হয়। তো আপনি আমাকে যদি বলেন যে এই 2025 সালে এসে আমাদের পত্রিকার যে মানদাতার বিপণন ব্যবস্থা, সেখান থেকে কি আমরা নতুন কিছু আবিষ্কার করতে পেরেছি যে এটা আসলে চেঞ্জ করা উচিত এই বিপণন ব্যবস্থা? ধন্যবাদ। আসলে আমরা পারিনি, আমাদের এই বিপণন ব্যবস্থাটাই সেকেলে রয়ে গেছে। আমাদের পত্রিকার অনেক আপডেট হয়েছে, এটা ডিজিটাল হয়েছে, এটার অনলাইন হয়েছে, এটার রিপোর্টিংয়ের ধাঁচ চেঞ্জ হয়েছে। ওই যে যেটা আমাদের চ্যালেঞ্জিং, যে পরের দিন একটা দিনের ঘটনা দিয়ে পত্রিকা এখন আর কেউ করে না, বা যারা করে তারা পিছিয়েই থাকে। তো সেই জায়গাটায় আমরা বিপণনটা আমরা ওইভাবে করতে পারছি না। আমরা ভারতেও যদি বলি যে আমরা পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা, সেখানে আমরা দেখি যে পত্রিকা আগে তাদের টাকা আগে দিয়ে দিতে হয়, তারপরে তারা যেই কয় কপি তার দরকার সেই কয় কপি সে নেয় এবং আগে ডিপোজিট করে টাকাটা, তারপরে ওইরকম আর কি। সেও তার যে কজন পাঠক ওই কজনের জন্যই রাখে এবং তাদেরকে পরের দিনের ইয়াটা আগের দিন পে করতে হয়, পরের দিন ভোরবেলা সে ওই ইয়া অনুযায়ী পত্রিকাটা পেয়ে যায়। এবং ইয়ার সার্কুলেশন তো 15 লাখের উপরে আমরা জানি, আনন্দবাজার সার্কুলেশন। তো তারা তো এটাকে ওইভাবে সারা ভারতে ছড়িয়ে দিচ্ছে, সারা ভারতে না, বাংলা ভাষাভাষী যারা আছে পাঠক আছে যে সেই জায়গায় ছড়িয়ে দিচ্ছে, পাশাপাশি তাদের অনলাইন ডিজিটাল আছে। তো আমাদের এখানে এটা কেন করতে পারিনি? এখানে এক ধরনের ওই যে সব জায়গায় যেটা আছে গ্রুপিং, একাধিক কমিটি, ঢাকায় ডিস্ট্রিবিউশনের একাধিক কমিটি, ঢাকার বাইরে এটা নাই, কিন্তু অনেক সময় তারা মানে কালেকশনের ক্ষেত্রে দেখা যায় যে নানা রকম মানে ঠিকভাবে না দেওয়া। এখন কিছুটা চেষ্টা করছে তারা এটা শৃঙ্খলা আনার, কিন্তু এখানে এই দলাদলি, এই গ্রুপিং, এইসব কারণে এইটা ওই লেভেলের একটা আধুনিকায়ন খুবই জরুরি আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলে। সেই জায়গাটা আসলে এই দলাদলির কারণে সেই আপডেটটা হয়নি। কিন্তু এটা হলে আসলে পাঠকদের একদম, কারণ একজন গ্রামের পাঠক সেও তো পত্রিকাটা পড়ার একটা আকাঙ্ক্ষা থাকে। আমরা একটা সময়, এখন থেকে 40 বছর আগে বা 35 বছর আগে আমরা গ্রামে এই পত্রিকাগুলি যেত, একদম উপজেলা লেভেল যেত। এখন দেখা যায় যে সব জায়গায় পত্রিকাটা ছড়ানো যায় না। তাহলে তো একটা পত্রিকার সার্কুলেশন অনেক হতে পারে। 14 কোটি মানুষ, বা এটা এখন 16 কোটি আমরা ধরি, কিন্তু এটা পাঠক সংখ্যা তো 8 কোটি, অর্ধেকও হতে পারে, বা 1 কোটি পাঠকও যদি হয়, তাহলে সবগুলো পত্রিকা মিলে তো 1 কোটি পাঠক হবে না আমাদের দেশে। তাহলে এইটা তো মিনিমাম হওয়া উচিত। সেই জায়গাটা আমাদের অনেক ঘাটতি আছে, ডিস্ট্রিবিউশন চ্যানেলে ঘাটতি আমরা এই জায়গাটায় ডেডিকেশনের অভাব আছে, পেশাদারিত্বের অভাব আছে। সেই জায়গাগুলি আরও উন্নত হওয়া দরকার। এটা আমাদের দিক থেকে তো আসলে যারা বিপণন করে তাদেরই উচিত এই জায়গাটাকে আরও মানে আধুনিকায়ন করা। তারা অনেকেই বলে যে আসলে তারা এই পেশায় থাকে না বা চলে যায়, সেটা আমরা তাদেরকে রাখতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা, সেটা তাদের ব্যর্থতা না। মানে ওই জায়গাগুলি আসলে ঠিক করতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই জায়গাটায় কাজ করার সুযোগ আছে এবং কাজ করতে পারলে সংবাদ মাধ্যমে উপকৃত হবে এবং চেইনটাও তৈরি হবে এবং পাঠকও উপকৃত হবে। সে তো চায় যে আমি গ্রামে বসে এই জাতীয় পত্রিকা পড়তে চাই। সে তো লোকাল জাতীয় ঘটনা, এখনকার যেই মানে যুগ এসছে, এখন হলো মানুষ জাতীয় আন্তর্জাতিক পুরো পৃথিবীটাকে একটা গ্লোবাল ভিলেজ হিসাবে দেখে।
সে সারা বিশ্বের খবর পড়তে চায়। আপনি গ্রামের একটা ছেলে, সে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, তারপরে কিন্তু তার অ্যাম্বিশন যে সে বড় কিছু হবে, সে বিদেশে যাবে, সে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবে। আপনি দেখেন এই দেশের মানে ম্যাক্সিমাম যারা বিদেশে আমেরিকা, ইউরোপ, আমেরিকা যায়, গ্রাম থেকে উঠে আসা তারাই সেখানে যাচ্ছে। তারা তো এই ঢাকায় শহরে এসে এই পত্রিকাগুলি পড়ছে, কিন্তু সে তো গ্রামে বসেও পত্রিকাগুলি পড়তে চায়। বা তার যারা সচেতন শিক্ষক আছে, অ্যাডভোকেট আছে, বা বিভিন্ন পেশাজীবী আছেন, তারা তো গ্রামে বসে পত্রিকাগুলো পড়তে চান, তারা তো সেই সুযোগটা পান না। আর মোবাইলে সব কিছু এখন হয়েছে কি যে অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় অনেক ভুলভাল জিনিস যার যা খুশি সেগুলো দিয়ে দিচ্ছে, ফলে ওইগুলা দেখেই মানুষ মানে এক ধরনের বিনোদন পাচ্ছে। কিন্তু আপনার যদি সত্য নিউজটা সে জানতে পারে, যদি পত্রিকাটা সে পায়, তখন সে কিন্তু ওই জিনিসে মানে বেশি সময় দেবে না, সে রিলসে এত সময় দেবে না। হ্যাঁ, রিলস আমাদেরও আছে, কিন্তু সেটা একটা ভালো কিছু হোক, মানে যে যেভাবে পারছে এখন সেগুলো তৈরি করছে, একটা হাস্যকর জিনিসও উঠে আসতেছে, অনেক অদ্ভুত মানে যেগুলি আমাদের দেখা উচিত না সেরকম জিনিসও আমরা এগুলাতে চলে আসছে। কারণ হলো যে এগুলি মানে কারা তৈরি করছে, যে গ্রামের অশিক্ষিত লোকরা, মানে সাধারণ মানুষ, তারা মনে করতেছে আমরা ভিউ পাইতে হবে, এরকম আর কি। শিক্ষিত লোকরাও করছে, তারা হয়তো না বুঝেই করছে। বিপণন নিয়ে আমরা শুনলাম, পত্রিকার তো আরেকটা বড় অংশ হচ্ছে বিজ্ঞাপন সেকশন, মার্কেটিং সেকশন আমরা যেটাকে বলি, যে অর্থের যোগান দেয় আসলে মূল জায়গাটা, কিংবা প্রতিষ্ঠানের চালিকা শক্তি যদি বলি আমরা, সেটা হচ্ছে বিজ্ঞাপন। অনেকে আবার বিজ্ঞাপনকে লক্ষ্মী বলে থাকে, যে সংবাদ মাধ্যমের ভাষায় আর কি। সেই জায়গা থেকে এখন আমরা দেখি যে মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে দেশীয় বিভিন্ন কোম্পানিগুলো আসলে ফেসবুক কিংবা ইউটিউব কেন্দ্রিক বিজ্ঞাপন বাজারের দিকে ঢুকতেছে, এবং প্রিন্টের বাজারটাও সংকুচিত হয়ে আসছে। এটাও তো পত্রিকার জন্য একটা বড় চ্যালেঞ্জ, আপনি কি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসলে শুরু হয়েছে করোনার সময় থেকে। করোনায় একটা সময় তো পত্রিকাই বন্ধ হয়ে গেল। আমি তখন কালের কণ্ঠে, তো তখন দেখলাম যে পত্রিকার যে বিজ্ঞাপন আমরা পেতাম তার অর্ধেকে নেমে আসলো, ফলে আয় একটা বিশাল মানে চাপ পড়লো বিজ্ঞাপনের উপরে। সেই ধারাবাহিকতা এখনও চলছে, এবং এই মুহূর্তে আমরা বলবো যে করোনা থেকে শুরু করে এই গত কয়েকটা বছর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণমাধ্যম, সবচেয়ে ক্ষতির শিকার হয়েছে গণমাধ্যমের সাংবাদিকরা। হিউজ পরিমাণ সাংবাদিক বেকার হয়েছেন এই সময়কালে, এবং তাদের পরিবার দুর্বিষহ জীবনযাপন করেছে। সেই কঠিন মানে সময়টায় মানে আমরা দেখেছি যে একটা এস্টাবলিশড হাউসও ভেঙে গেছে, যে অনেককে ছাঁটাই করতে হয়েছে, অনেক মানে সম্পাদক মানে নিজে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। সেই সব জায়গা থেকে মানে আমরা কিন্তু এখানেও যখন পত্রিকাটা করি তখনও আমরা দেখেছি যে আসলে যারা বিভিন্ন সময়ে বেকার হয়েছেন, কিন্তু সাংবাদিক হিসাবে তারা রিনাউন্ড বা ভালো সাংবাদিক, ভালো রিপোর্টার, ভালো সাব এডিটর, ভালো মানে এই পেশার মানুষ, তাদেরকে আমরা বাছাই করে করে তাদেরকে আমরা নিয়েছি, এরকম অবস্থা হয়েছে। তো সেই চ্যালেঞ্জ, বিজ্ঞাপনের চ্যালেঞ্জটা এখনও আছে, এবং সবচেয়ে কঠিন সময় পার করছে গণমাধ্যম। এই সময়টাকে মানে আসলে আমরা আশা করি যে হয়তো একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে এই সময়টা উত্তরণ ঘটবে। এবং আপনি যেটা বললেন যে আসলে ডিজিটাল মিডিয়া বা ফেসবুক, ইউটিউব বা অন্যান্য চ্যানেলে বিজ্ঞাপন ছড়িয়েছে, এখন যে আমি যদি একটা প্রতিষ্ঠান করি যে সেটার বিপণন দরকার, তাহলে আমি চেষ্টা করব যে সর্বোচ্চ যেই জায়গায় আমি এটার মানে প্রচারটাই তো তার কাছে সর্বোচ্চ ফিডব্যাক যেখানে পাওয়া যায়। এখন প্রিন্ট বা অনলাইন, আমাদের পত্রিকারও অনলাইন আছে, ডিজিটাল আছে, এখানেও কিন্তু একটা অংশ আসতে পারে। কারণ হলো যে পত্রিকায় যে মানে অনেক সময় হয় কি, বিজ্ঞাপন তো একটা নিউজের মতো, যে এইটা একটা ফেসবুকে দেখছে এটা আসলেই ঠিক কি না। আপনি দেখেন আমাদের এখানে নিউজ ছাপা হয়েছে যে বিদেশে যাওয়ার নামে ফেসবুকে যে প্রতারণা, যে ইউরোপ আমেরিকা নিয়ে যাবে এরকম। তো সেটা যদি পত্রিকায় সে বাছাই করে যে কোম্পানি ঠিক আছে কিনা বা তাদের ইয়াটা সঠিক কিনা সেগুলো যাচাই করে। অনেক সময় অনেক আমরা নকল পণ্য দেখি, তো সেই জিনিসগুলো, নকল পণ্যের বিজ্ঞাপন কিন্তু একটা গণমাধ্যম ছাপবে না, সে কিন্তু সঠিক কোম্পানির নিউজটাই বিজ্ঞাপনটাই ছাপবে। সেই জায়গাটায় আমার মনে হয় যে গণমাধ্যম একটা চ্যালেঞ্জের মুখে, এটা অবশ্যই হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় তো বিজ্ঞাপন যাবে, এটাও স্বাভাবিক। পাশাপাশি এই গণমাধ্যমকে
ওইভাবে ইয়া করা যে তার ডিজিটাল মিডিয়া বা অনলাইন যদি ওরকম শক্তিশালী হয়, একটা বড় প্ল্যাটফর্ম হয়, তাহলে কিন্তু সে এখানেই বিজ্ঞাপনটা দিবে, কারণ সে চায় প্রচার, সে চায় প্রসার। সেই জায়গাটা যদি আপনার প্ল্যাটফর্মটা বড় করা যায়, কারণ আপনার তো সুযোগ আছে এই মাধ্যমটাকে বড় করার, তাহলে সে দেখবে যে আমার পণ্য আমি প্রচার করব, তাহলে এই ডিজিটাল মিডিয়া তো অনেক সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী এর ফ্যান ফলোয়ার, কারণ আপনার তো লিমিট নাই, সারা বিশ্বে ফ্যান ফলোয়ার আছে। মানে সেই জায়গাটায় আসলে তখন মার্কেটিংয়ের লোকরাও ওই জিনিসটাই তাদেরকে বলতে হবে যে আমার তো সারা বিশ্বে আমার ফ্যান ফলোয়ার, তা আমার প্রতিষ্ঠানে কেন বিজ্ঞাপন দেবেন না। মানে তাদেরকেও ওইভাবে তৈরি হওয়া, মানে এখন ট্রেন্ড লোক পাওয়া খুব কঠিন মার্কেটিংয়ের, বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের, মানে সবাই তো চেষ্টা করছে। সেই জায়গাটায় আসলে একটা কঠিন সময়, এই কঠিন সময়কে উত্তরণ করতে পারা, এটাই তো চ্যালেঞ্জ, মানে সংবাদপত্রের চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণ করা, এটাই তো মানে প্রত্যেকের কেরিয়ার, যে হ্যাঁ সে চ্যালেঞ্জ উত্তরণ করতে পারলো। বা আমাদের পত্রিকাটাও নতুন, এবং আমরা 2 বছর, এই 2 বছরে আমাদের ফ্যান ফলোয়ার ওই রকম না থাকলেও একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, তো সেই জায়গাটায় একটা পণ্যের প্রচার তো আসলে একটা বিশ্বাসযোগ্য প্রচারই হবে এবং বিশ্বাসযোগ্য মানুষগুলোর কাছেই যাবে। সেই জায়গাটায় আমাদের ভাবতে হবে যে যারা আমাদের মার্কেটিংয়ের আছে তাদেরকেও ওইভাবেই মানে বলতে হবে যে আমরা একটা ট্রাস্টেড মিডিয়া, আমাদের ইয়াতে প্রচার করলে একই সঙ্গে প্রিন্ট, অনলাইন, ডিজিটাল সব মাধ্যমে যাবে এবং সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়বে। আমরা বিজ্ঞাপন বিপণন নিয়ে কথা শুনলাম আপনার, চমৎকার। আমি একটু জানতে চাই, ধরেন যখন আপনার খবরের কাগজ বাজারে আসলো, নির্বাচন আপনি ফেস করলেন, যে নির্বাচনের একটা বড় ইভেন্ট গেল আর কি, তো এরপরেই আমরা দেখি যে কিছুদিন পরেই দেশে, যেটাকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি কিংবা 24 আন্দোলন বলি কিংবা 24-এর গণ অভ্যুত্থান বলছি আমরা, এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা ছিল গণমাধ্যমের জন্য। সেই জায়গাটা খবরের কাগজ কিভাবে লিড করেছে কিংবা কিভাবে নেতৃত্ব দিয়েছেন আপনি, সেই চ্যালেঞ্জগুলো যদি বলেন একটু। ধন্যবাদ। তো যে আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। আসলেই একটা রিজিম চেঞ্জ, এরকম একটা আন্দোলন হবে, এটা অনেকেই আসলে বুঝতে পারেনি, যে এই একটা ছাত্রদের এই ছোট্ট আন্দোলন, যেটা শাহবাগে অল্প কিছু পরিসরে একটা কোটার বিরুদ্ধে যে আন্দোলন, সেটা এত বড় আকার ধারণ করবে। আমরা কিন্তু শুরুতেই এটার আমরা বুঝতে পারতেছিলাম যে জিনিসটা একটু অন্যভাবে চিন্তা করা, মানে সরকারেরও অন্যভাবে চিন্তা করা। আমরা এই নিউজগুলো গুরুত্বের সঙ্গে দিয়েছিলাম যে আসলে 50-52 বছর পরে মুক্তিযোদ্ধা কোটা 30% কেন থাকবে, এরকম একটা এই প্রশ্ন থাকতেই পারে। তো সেটা কিন্তু আগে 2018 সালে কিন্তু এটা একটা সেটেলড ইস্যু, কিন্তু আদালতে এটাকে আটকে দেওয়া হয়েছিল। এবং আসলে আদালত কি, মানে আমরা আমাদের দেশে হয়তো অনেকে মনে করেন যে আদালতের একটা সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা যায় না, কিন্তু বিশ্বের অন্যান্য দেশে কিন্তু যে কোনো, এটা ওই যে মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক আমরা বলি, সেটা কিন্তু আমরা যদি না মানে সমালোচনা করতে পারি, আমরা যদি না কথা বলতে পারি যে এই সিদ্ধান্তটা মানে আবার পুনর্বিবেচনা করা দরকার, এটা তো মিডিয়া তো বলতেই পারে। আপনি সংবাদপত্রকে বলা হয় চতুর্থ স্তম্ভ, মানে একটা গণতন্ত্রের যদি আপনি চিন্তা করেন, গণতান্ত্রিক দেশ, আমরা সংবাদপত্রকে চতুর্থ স্তম্ভ বলি, কিন্তু সংবাদপত্র যদি কিছুই না লিখতে পারে, যদি একটা রায়ের সমালোচনা না করতে পারে, সে বা রায় নিয়ে কথা না বলতে পারে, তাহলে তো এটা মানে বেজলেস একটা কথা। তাই সেই জায়গাটায় আমরা চেষ্টা করেছি যে ওই যেটা সত্য প্রকাশ আমরা করব, মানে একটা বড় ইভেন্ট আমরা, আপনি দেখেছেন যে এরপরেও আমরা সেই আন্দোলনকে আমরা কিভাবে কভার করেছি, এবং আমরা বুঝতে পেরেছিলাম যে এই আন্দোলনটা অন্যদিকে চলে যাচ্ছে এবং সরকার একের পর এক ভুল করতে যাচ্ছিল। আমরা সেইগুলো কিন্তু পত্রিকায় প্রকাশ করেছিলাম যে এই ভুলগুলো মানে একের পর এক হচ্ছে, যে তারা লেংদি করতেছিল সিদ্ধান্তটাকে, আবার কোর্টের নিয়ে যাওয়া হচ্ছিল বারবার, আবার মানে এখানে একটা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে ব্যবহার করা হচ্ছিল। পুরো জিনিসগুলাই কিন্তু তারা ভুল সিদ্ধান্তের কারণে এই আন্দোলনটাকে ক্রমশ বড় হয়েছে। এবং যেহেতু ছাত্র আন্দোলন, সেখানে আমরা দেখেছি যে এখানে অভিভাবকরা যুক্ত হয়েছে, সমস্ত ছাত্ররা যুক্ত হয়েছে, এবং আমরা মানে প্রতি মুহূর্তে টের পাচ্ছিলাম যে আন্দোলনটা অন্যদিকে চলে যাচ্ছে। আমাদের সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলি আমাদের সঙ্গে মিটিং করেছে, আমরা কিন্তু তাদেরকেও জানিয়েছি যে আন্দোলনটা কিন্তু স্বাভাবিক আন্দোলন না,
তারাও কিন্তু তাদের মাধ্যমে আমাদের কথাগুলি তারা সরকারের কাছেও পৌঁছেছিল, কিন্তু তারা এটাকে গুরুত্ব দেয়নি। বিদেশি সংস্থাগুলিও সরকারের কাছে জানিয়েছিল যে এটা কিন্তু স্বাভাবিক আন্দোলন না, এটাকে দ্রুত সেটেল করা ভালো। কিন্তু এটার পিছনে এবং আমাদের পত্রিকায় আমরাই, আমাদের কলামিস্ট, আমাদের যদি আবুল কাশেম ফজলুল হকের লেখা কেউ ধারাবাহিকভাবে আন্দোলনের আগে কেউ পড়ে থাকে, তাহলে দেখবে যে সেখানে এই আন্দোলনটা নিয়ে স্পষ্টভাবে বলেছেন যে এখানে আমেরিকা যুক্ত হয়ে গেছে, এখানে একটা বড় শক্তির সংযুক্তি আছে এই আন্দোলনের পেছনে। তারপরেও এগুলো কিন্তু আমরা প্রকাশ করেছি, কিন্তু তারপরেও তারা এটাকে ওই এক ধরনের গেম খেলেছে এই আন্দোলন নিয়ে, এবং সেইগুলো আমরা ব্যাপকভাবে প্রকাশ করেছি। এখন পত্রিকার কাজই এটা। এবং আপনি যদি দেখেন যে আগের সরকার আমলও মানে অনেক শক্তিশালী সরকার, অনেক বেশি ছিল, তাদের বিরুদ্ধে কোনো কিছু লেখা যাইত না বলা হতো, কিন্তু আমরা কোনো কিছু বাদ দিইনি। আমরা তাদের সরকারের অন্যায়, অনিয়ম, দুর্নীতি এগুলো আমরা কিন্তু তুলে ধরেছি। হ্যাঁ, আমরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি কিছু করি নাই, কিন্তু তাদের মন্ত্রীদের বিরুদ্ধে, স্পিকার, ডেপুটি স্পিকারের বিরুদ্ধে বা অন্য যারা ছিল এমপি বা তাদের বিরুদ্ধে আমাদের কিন্তু পত্রিকায় তখন রিপোর্ট হয়েছিল। একইভাবে আমরা এই আন্দোলনটাকে গুরুত্ব দিয়ে, মানে যেহেতু এই আন্দোলনটাকে একটু অন্য দিকে যাচ্ছিল, সেই কারণে আমরাও কিন্তু গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছিলাম এবং আমরা বলেছিলাম যে এই আন্দোলনটাকে স্বাভাবিকভাবে দেখা চলবে না। এবং সেটা দাবিটা তারা মানলো, কিন্তু তারা এমনভাবে করলো, ততদিনে অনেক মানুষ, মানে ছাত্ররা শহীদ হলো এবং পুলিশের গুলিতে অনেকে হতাহত হলো। সেই জায়গাটায় ফলে এই আন্দোলনটা একটা এমন এক জায়গায় চলে যাচ্ছিল যে সরকারের মানে আর কিছুই করার ছিল না। ফলে এই আন্দোলনটাকে আমরা কিন্তু আমাদের পত্রিকায় আমরা ওইভাবেই, আমরা ভিতরে লেখালেখিতে বলেন বা মানে আমাদের পোস্ট এডিটোরিয়াল যারা লিখেছেন তারাও কিন্তু এই জায়গাগুলিতে ওইভাবে ওপেন কথাবার্তা বলেছে যে, এবং তখনও যদি সরকার যদি খেয়াল করতো যে না, এইগুলাকে আমাদের অ্যাড্রেস করা দরকার বা এগুলা নজরে আনা দরকার, তাহলে কিন্তু সরকার এই পরিণতি হয় না। কিন্তু সরকার আসলে নিজের ফাঁদেই নিজে পা দিয়েছে এবং আন্দোলনটা একটা পরিণতিতে গেছে। তো কামাল ভাই, আপনি শুরু থেকে বিভিন্ন প্রশ্নের রেফারেন্সেই বলতেছিলেন সোশ্যাল মিডিয়া একটা প্রসঙ্গক্রমেই আসতেছিল। তো সোশ্যাল মিডিয়া তো এখন গণমাধ্যমের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়ার সাথে লড়াই করে সংবাদ মাধ্যম কিংবা প্রিন্ট পত্রিকা আসলে কিভাবে টিকে থাকতে পারে? ধন্যবাদ। আমি কিছুটা অতীতে যাই। সেটা হলো, আমি কালের কণ্ঠ ছাড়ার পরে আমার বন্ধুবান্ধবরা বলেছিল যে আপনি পত্রিকার সম্পাদক হয়েছেন, এরপরে তো আর কিছু হওয়ার নাই, আপনি সর্বোচ্চটা হয়েছেন, আপনার বা তোমার এখন লেখালেখিতেই মনোনিবেশ করা দরকার, পত্রিকার দরকার নাই। আর এখন করোনার সময় তো পত্রিকা একদম শেষ, আর এগুলা করারই দরকার নাই, মানে আর কোনো মার্কেটও পাবে না। তো ওই যে আমার কিছু বেকার সাংবাদিক তারা বলেছে যে আপনি একটা কিছু করলে আসলে হবে, কারণ তখন ওই সময়টায় মানে ঘরে ঘরে অনলাইন হয়ে গিয়েছিল এবং ফেক নিউজের সরাসরি, মানে ব্যাঙের ছাতার মতো অনলাইন, মানে যে যেখানে পারছে একটা ডোমেন নিয়েই সে অনলাইন চালু করে দিয়েছে। ওইটার কোনো মান নাই, কোনো নিউজ নাই, যে যা পারছে মানে যেখান থেকে যা সমস্ত নিউজ, মানুষ এক ধরনের পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। সেই মুহূর্তে আমার কাছে মনে হয়েছিল যে আসলে সবার অনুরোধ, তো ছোট আকারে যদি কিছু করা যায়, মানে কিছু সাংবাদিকত্ব হলো, কর্মসংস্থান হলো, ওই রকম চিন্তা থেকে আমার বন্ধুবান্ধব একটু সাপোর্ট দিল, আমরা ঢাকা প্রকাশ করলাম। এবং সেখানে আমাদের স্লোগান ছিল সততাই শক্তি, সুসাংবাদিকতায় মুক্তি। তো এই যে স্লোগান, ওইটা মানুষ বিশ্বাস করেছিল এবং আমরাও চেষ্টা করেছিলাম যে অনলাইনে কোনো রকম ফেক নিউজ আমরা দেব না, 100% শিওর না হয়ে কোনো নিউজ দেব না, এবং আমরা কোনো নিউজ প্রত্যাহার করব না। এটা ছিল আমাদের যদি আমি কোনো নিউজ প্রত্যাহার না করি, তার মানে আমার মানে সবাই সজাগ থাকবে যাতে আমি ভুল কোনো নিউজ না দিই। তো সেই আমাদের ছিল যে ওই সময়কালে মানে দ্রুত এটা মার্কেট পেয়েছিল, কারণ ওইটার ওই স্লোগান এবং ওই নিউজ পোর্টালের সঙ্গে একটা মিল ছিল, যে মানে সে স্লোগানের জন্য স্লোগান না, সেটার বাস্তবায়ন আমরা করেছিলাম, যেটা 1 বছরের মধ্যে এটা একটা বড় জায়গা করেছিল। এবং আপনি তখন যদি খেয়াল করে থাকেন যে ঢাকা প্রকাশ সবাই একটা অন্যভাবে ট্রিট করত। তো একইভাবে আসলে এই যে সেটার ধারাবাহিকতাই খবরের কাগজের সৃষ্টি, এবং খবরের কাগজও এটাই আমাদের ছিল যে আমরা সততা, নিষ্ঠা এবং আমাদের পেশাদারিত্ব, এই এবং সাহসের সঙ্গে আমরা এই গুলি করব। আসলে
মানুষ কি চায়, যেটা আমি আগেও বলেছি যে যে সত্য প্রকাশ, সাংবাদিকরাই সত্য প্রকাশ করবে, সাংবাদিকরাই সাহসের সঙ্গে কথা বলবে এবং সাংবাদিকরাই নিরপেক্ষ থাকবে, তার কোনো দল থাকবে না। আপনি হয়তো মনে মনে একটা দলকে ভালোবাসতে পারেন বা একটা দলকে আপনি নিশ্চয়ই ভোট দেন, কিন্তু আপনার পেশায় সেটার কোনো প্রভাব থাকবে না। কেউ যদি বলে যে আমি বাংলাদেশে কেউ নিরপেক্ষ না, এটা ঠিক না। হ্যাঁ, আমি একটা দলকে ভোট দিই, কিন্তু আমার পেশায় আমি পবিত্র থাকছি কিনা, আমার পেশায়কে আমি কলুষিত করছি কিনা, অথবা আমি পেশার সাথে কোনো রকম কোনো বেইমানি করছি কিনা, সেইটা দেখতে হবে। তো আমার ইয়াটা ছিল যে আমরা পেশার সাথে কোনো রকম মানে পেশাকে কলুষিত হয় এরকম কিছু করব না, এবং আমরা এই সত্য প্রকাশ করব, সাহসের সঙ্গে করব। সেই জায়গাটায় পাঠকরা দেখেছে যে না, সে সত্য প্রকাশ করে, সাহসের সঙ্গে করে এবং নিরপেক্ষতা আছে। আমরা যেই কারণে এই জায়গা স্পেসটা মানুষ আমাদেরকে দিয়েছে এবং তারা আস্থা রাখে যে না, খবরের কাগজ আস্থার পত্রিকা। আমি আর একটু জানতে চাই, যেমন এখন তো আপনি ফ্যাক্ট চেকিং এর কথা বললেন, যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যেগুলোকে বলে, খবরের কাগজের তো একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, ডিজিটাল প্ল্যাটফর্মও আছে। তো আপনার কাছে কি মনে হয় এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আগামী দিনের সংবাদপত্র যদি বলি, কিংবা আগামী দিনের সাংবাদিকদের জন্য কি কি চ্যালেঞ্জ আছে মনে করেন আপনি? অবশ্যই এটা একটা বড় যে আমার সারা ওয়ার্ল্ডের মানে খবর মানুষ তো আপনারা দেখবেন যে মানে সে অনলাইনে পেয়ে যাচ্ছে। সে যেহেতু তার হাতে একটা স্মার্টফোন, যার হাতে স্মার্টফোন সারা দুনিয়া তার হাতে। এখন মূল চ্যালেঞ্জটাই হলো ওই যে আমরা যেটা বলি যে এখন আমরা যেই স্যাক্রিফাইসটা সরকারকে করছি, এটা আসলে করা যাবে না। মানে আপনার সত্য প্রকাশ আপনি ঢেকে রাখতে পারবেন না কোনো কিছু, মানে যেটা সত্য সেটা প্রকাশ করতে হবে। আমরা হয়তো ফেভার করি বা ওই যে হানিমুন পিরিয়ড দিই, এটাও আসলে আর দেওয়ার কোনো সুযোগ নাই। যে হানিমুন পিরিয়ড আমরা নতুন সরকার আসছে তাকে হানিমুন পিরিয়ড দিলাম, বা তার 100 দিন তাকে করলাম, স্যাক্রিফাইস করলাম যে সে ভুলভ্রান্তি তার এটা হবে। কিন্তু ভুল তো ভুলই, মিথ্যা তো মিথ্যাই, দুর্নীতি তো দুর্নীতি। সে যদি প্রথমে এসেই একটা দুর্নীতি করে, তা আপনি কি চোখ বন্ধ করে থাকবেন? সেই জায়গাটায় এখনকার চ্যালেঞ্জ যে এইগুলি সত্য। মানে এখনও আমরা মনে করি একটা বড় রাজনৈতিক দল, আমরা একটু ভয়ে থাকি যে তারা কোনো মব সৃষ্টি করে কিনা, বা আমরাও চিন্তা করি যে এটা করলে তো এক ধরনের মব তৈরি হবে। এই যে মবের রাজনীতি, ওইগুলো আমরা কিন্তু প্রকাশ করেছি, যে যেখানেই যেই ঘটনা ঘটছে আমরা প্রকাশ করেছি, যেই কারণে সরকারও এটা নিয়ে কাজ করতেছিল। তো এইরকম আর কি, যে সরকারকে মানে সঠিক পথে রাখার দায়িত্ব কিন্তু সংবাদপত্রের। আমি প্রথমে তার ভুলটা ধরলাম না, পরে সে আরেকটা ভুল করবে। আমি যদি প্রথমের ভুলটাই আমি যদি তাকে ধরিয়ে দিই, তাহলে কিন্তু পরের ভুলটা সে করবে না। প্রথমেই যে তার দুর্নীতিটা আমি প্রকাশ করি, তাহলে পরে আর সে দুর্নীতি করবে না। আজকে আমরা যে দুর্নীতির কথা বলি, যে গত 15 বছরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, বিদেশে পাচার হয়েছে, এটার মূল হলো কি, আমরা দায়ী। আমি বলবো সংবাদপত্র দায়ী, মিডিয়া দায়ী। সে যদি শুরু থেকে এইগুলা প্রকাশ করতে পারত, মানে ওই সাংবাদিকতার জায়গায় যাইতে হবে, অনুসন্ধানী আরও বেশি অনুসন্ধান করতে হবে। যে আমি একটা মন্ত্রী, একটা এমপি, সে আগে কি তার অবস্থা ছিল, তার 2 বছর পরে তার কি অবস্থা, বা 1 বছর পরে তার কি অবস্থা। আমরা এইবারও এদেরও দেখলাম যে তারা বলেছিল যে তারা সবার সম্পদের হিসাব দিবে, আমরা সেটা দেখিনি, বাস্তবে দেখিনি। তাহলে কি তার ঠিক আছে, তারা সরকারের থেকে যাবে, তাই শুরু থেকে তাদের অবস্থান কি ছিল, সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, এই ক্ষমতা ছাড়ার পরে তাদের অবস্থান কি হবে, সেটাও যদি আমরা প্রকাশ করতে পারি, সেটা সত্যনিষ্ঠ হইতে হবে। যে হ্যাঁ, অমুক উপদেষ্টা এই ছিল, তার এই 1 বছর বা 1.5 বছর দায়িত্ব পালনের পরে তার অবস্থা এই হয়েছে, এগুলো প্রকাশ করতে হবে। বা আবার নতুন যারাই ক্ষমতায় আসবে, তারা যদি প্রথমেই সম্পদের হিসাব দেয়, যে তার এমপি এবং মন্ত্রী যারা আছে তাদের এই সম্পদ আছে, 2 বছর পরে তার সম্পদের বাড়ল কিনা। কারণ তাকে তো মানে এনবিআর এর মুখোমুখি যাইতে হবে, বা তার আয়কর রিটার্ন দিতে হবে, সে কত % তার বাড়লো, এটা কিন্তু তার প্রতি বছরেই কিন্তু আয়কর রিটার্ন দিতে হয়। সেখানে কিন্তু সম্পদের বাড়া কমা এটা দেখে। আবার সেটা যদি সে নাও দেখায়, তাহলে তার কালো টাকা হচ্ছে, সেইটাও আমাদের বের করা। এবং আসলে মানে সত্য প্রকাশ যতই কঠিন হোক, সেটা প্রকাশ করতে হবে সাহসের সঙ্গে, তাহলেই কিন্তু আমরা মানে যে কোনো মিডিয়াই তাহলে টিকে থাকবে। আর না হয়
সোশ্যাল মিডিয়ার কাছে হেরে যাবে, কারণ সোশ্যাল মিডিয়া সব প্রকাশ করে দেয়। কারণ ব্যক্তি তো এখানে ব্যক্তিকে আপনি কতটা করবেন, কয়জনকে আপনার কয়জনের বন্ধ করবেন। আপনি একজনেরটা ব্লক করে দিলেন, আরও 10 জন দাঁড়িয়ে যাবে। তো সেই জায়গাটায় এখন সোশ্যাল মিডিয়া এতটাই শক্তিশালী যে আবারও যে আগে এক সময় এটা সলিমুল্লাহ খান মনে হয় বলেছিল, একটা সময় সাংবাদিকরা সত্য অনুসন্ধান করতো এবং সেটা প্রকাশ করত। তার এখন সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকের কথা বলছেন উনি, যে ফেসবুক সত্য অনুসন্ধান করে এবং সেটা প্রকাশ করে, আর সাংবাদিকরা ঢেকে রাখে। তো সেই দুর্নাম যাতে না থাকে সেই চেষ্টাটা করতে হবে, এবং এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তোয়াজ না করে, তোষামোদ না করে যদি আমরা সত্য প্রকাশ করি সাহসের সঙ্গে, তাহলে মিডিয়া টিকে থাকবে, আর না হয় সোশ্যাল মিডিয়ার কাছে এই মিডিয়া হারিয়ে যাবে। কমল ভাই, আপনি একটু আগে বলছিলেন অনুসন্ধানী সাংবাদিকতার কথা। তো বাংলাদেশে আমরা যেটা দেখি যে অনেকেই বলে থাকেন যে এখন, আপনি সলিমুল্লাহ খানেরও একটা উদাহরণ দিলেন, আবার অনেকেই বলেন যে বাংলাদেশের মিডিয়াগুলো এখন প্রেস রিলিজ নির্ভর সাংবাদিকতা হয়ে গেছে। অনুসন্ধানী সাংবাদিকতা যে একটা জিনিস, তথ্য উপাত্ত খুঁজে আবিষ্কার করা, খুঁজে বের করা, সেই চর্চাগুলো কি কমে গেছে? আপনার কি মনে হয়? অনেকটাই কমে গেছে বলবো। আমরাও সেই অনুসন্ধানী রিপোর্টার আমরা খুঁজি যে আসলে কে, মানে এটা যে কোনো বিষয়, একটা বড় বিষয়, এটা ধরেন 6 মাস 1 বছরও অনুসন্ধান চলতে পারে। আমি একবার ওই যে সেই আমেরিকার কথাই আসে, আমি আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে যে গিয়েছিলাম, সেখানে একটা পত্রিকা, অনেকগুলো পত্রিকা অফিস ভিজিট করেছি। তার মধ্যে লস অ্যাঞ্জেলেস টাইমস, যেটা সবচেয়ে পপুলার পত্রিকা ওখানে, নিউ ইয়র্ক টাইমসের মতোই LA টাইমস বলে, সেখানে আমরা গিয়েছিলাম। সেখানের এডিটরের সঙ্গে কথা হলো, তারা একটা অনুসন্ধানী রিপোর্ট করতে 1 বছর লাগিয়েছিল, এবং সেটা 7টা সিরিজ হয়েছিল, এবং সেখানে বিভিন্ন দেশ বিদেশে তাদেরকে যেতে হয়েছিল এটা অনুসন্ধান করতে, এবং হিউজ টাকা খরচ হয়েছিল। তো সেটা 1 বছর পরে তারা 7টা রিপোর্ট করেছিল। তারপর সেটা এতটাই পপুলার হয়েছিল যে 7টা রিপোর্ট নিয়ে আলাদা সাপ্লিমেন্ট আবার করতে হয়েছিল তাদেরকে, যে এতটাই পপুলার হয়েছিল, এবং টনক নড়িয়ে দিয়েছিল পুরো আমেরিকাকে। তো আমাদের দেশেও তো এরকম হতে পারে যে একটা টিম থাকবে, তারা এই অনুসন্ধানী সাংবাদিকতাই করবে, কিন্তু সেটা আমরা পারছি না। এক হলো যে আমরা এটার পিছনে যে বিনিয়োগ দরকার সেটা আমরা করতে পারি না। 2 নম্বর হলো যে আসলে এই আগ্রহ, যে রিপোর্টারের আগ্রহ, যে আমি এটার পিছনে আমি 1 মাস লেগে থাকবো, তারপরে এটা আমি বের করব, সেই ধৈর্য আমাদেরও নাই, রিপোর্টারদেরও নাই। তো এবং এটা একটা প্যাশনও থাকে যে আমি ঠিক আছে, আমি এই চেষ্টা করে 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 আমি এরকম একটা জিনিস বের করব, কিন্তু ওই জায়গাটা, ওই ধৈর্য নিয়ে যে কাজ করা, সেই জায়গা আমরা সেরকম রিপোর্টারও পাওয়া মুশকিল আর কি। তো আমার মনে হয় যে আসলে সামনের সাংবাদিকতা এটাই হবে, অনুসন্ধানী সাংবাদিকতা, যে একটা রিপোর্টও যদি সে তার পুরো পত্রিকায় থাকে অনুসন্ধানী, তাহলে ওই রিপোর্টটার কারণে এই পত্রিকাটা পড়বে। কারণ গতানুগতিক পত্রিকা দিয়ে কিন্তু এই মার্কেট ধরে রাখা যাবে না। কারণ অনেক কঠিন জিনিস আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, তারা প্রকাশ পেয়ে যায়, এবং সোশ্যাল মিডিয়ার চাপের কারণে পত্রিকাগুলি বাধ্য হয় অনেক রিপোর্ট করতে। তো সেই জায়গাটা তো সোশ্যাল মিডিয়া এমন জায়গায় গেছে, এখন তো এটার মানে ব্যক্তিগত কিছু নাই, এখন সোশ্যাল মিডিয়াই ডিটারমিন করে যে সরকার থাকবে কিনা, বা এরকম অবস্থা আর কি। কারণ আমাদের এই দেশেও তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে বিগত আন্দোলনও একটা সোশ্যাল মিডিয়ার বিশাল ভূমিকা ছিল, বা নেপালে যে ঘটনা ঘটলো, সেখানে সোশ্যাল মিডিয়ার একটা বিশাল ভূমিকা ছিল। যারা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট ছিল, তারাই আন্দোলনকে একটা গতিপথ নির্ধারণ করেছে। আমাদের এখানেও সেটাই আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের গতিপথ নির্ধারণ করছে। কারণ এই সোশ্যাল মিডিয়া, কারণ শুরুর দিকে কিন্তু ওরা সোশ্যাল মিডিয়ার দিয়েই এই আন্দোলনকে চাঙ্গা করেছিল, এবং সারা দেশে তারা যেই ইয়াগুলা করেছে, মানে যেই প্রচার প্রপাগান্ডা করেছে, যেই কর্মসূচি দিয়েছে, সেটা সারা দেশে ছড়িয়ে গেছে, এবং সেগুলা তখন পিক করতে বাধ্য হয়েছে পত্রিকাগুলি। তো অন্যান্য দেশেও এক সময় আরব বসন্ত হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে। তো এইভাবেই আর কি। তো সোশ্যাল মিডিয়া এত শক্তিশালী যে প্রিন্ট মিডিয়া বা গণমাধ্যম, শুধুমাত্র প্রিন্ট মিডিয়া বলবো না আমি, এটা ডিজিটাল এবং অনলাইন সব মিলিয়ে বলবো, সেখানে যদি সত্য প্রকাশ না করতে পারে, সেখানে যদি লেজুর বৃত্তি করে, সেখানে যদি সরকারের তোষামোদি করে, তাহলে কিন্তু এই মিডিয়া টিকবে না। সেখানে সত্য প্রকাশ করতে হবে, এবং ওই কোনো সময় দেওয়া যাবে না যে আমি এই সরকার নতুন আসছে, তাকে আমি 3 মাসের সময় দিলাম, 1 মাসের সময় দিলাম, সেটা না। শুরুর থেকেই তাকে অ্যাক্টিভ থাকতে হবে, সজাগ থাকতে হবে, এবং ওই যে বলে অতন্ত্র প্রহরী সংবাদপত্র, সেই প্রহরীর ভূমিকা নিতে হবে। নিশ্চয়ই সংবাদপত্র প্রহরীর ভূমিকা নেবে, এটা আশা করি আমরা। আমি আরেকটা বিষয় জানতে চাই যে এই সরকার ক্ষমতায় আসার পরে
বেশ কিছু সংস্কার কমিশন হয়েছে, তার মধ্যে তথ্য সংস্কার কমিশনও গঠিত হয়েছে। তো আপনার কি মনে হয় এই কমিশন দিয়ে সাংবাদিকদের জীবন মান কিংবা সাংবাদিকদের কোনো উন্নয়ন হবে, আসলে সম্ভাবনা আছে? আমি তো কোনো ইয়া দেখি না, মানে কোনো পদক্ষেপ দেখি না, কারণ তারা একটা ভালো রিপোর্টই দিয়েছে অনেক কিছু, যে একটা মেইনলি কি একটা মানে গণমাধ্যমের এখন পর্যন্ত যেমন টিভি এবং অনলাইন এইগুলোর কোনো ওয়েজ বোর্ডই নেই। তার পত্রিকার ওয়েজ বোর্ড আছে নাম কাওয়াজতে, সব সব মিডিয়ায় ওয়েজ বোর্ডও ফলো করে না। আবার এটার জন্য যে সরকারি সাপোর্ট দরকার সেই সাপোর্টও নাই। ইভেন পশ্চিমবঙ্গ আমরা দেখি যে তার রাজ্য সরকার তারাও কিন্তু সেখানে নিউজ প্রিন্টে সহযোগিতা দেয়, ওই বিজ্ঞাপনে সহযোগিতা দেয়। আমাদের এখানে গুটি কয়েক এখানেও বিজ্ঞাপনে যারা মানে মনে করে যে এটা আমার পক্ষের পত্রিকা, সরকার যদি মনে করে তাদেরকে বেশি করে বিজ্ঞাপন দেয়, আর যদি মনে করে যে না আমার পক্ষের না তাদেরকে কোনো বিজ্ঞাপন দেয় না। নিউজ প্রিন্টের কোনো সুবিধা নাই, মানে সারা ওয়ার্ল্ডেই আছে যে পত্রিকাকে এই সুবিধাগুলো দেওয়া হয়। সেখানে আমাদের নিউজ প্রিন্ট মানে আমাদের দেশেও উৎপাদন হয়, যারা বাইরে থেকে আনবে তারা জিরো ট্যারিফ যদি থাকে তখন সে অল্প মূল্যে পায়, তাহলে দেশের মার্কেটও কিন্তু কম থাকে, তাইলে উৎপাদন খরচ কমে যায়। সেই জায়গাটা আমাদের সরকারের কোনো সাপোর্ট নাই এখানে। আমরা আশা করেছিলাম যে এই অন্তর্বর্তী সরকার এই জায়গাটা নিয়ে কাজ করবে, কারণ গণমাধ্যম ঠিক না হলে এই দেশে এই গণতন্ত্রও কিন্তু ঠিক হবে না। এই গণতন্ত্রেরও আমরা ফেসিবাদী রূপ হিসাবে আমরা দেখব। আমরা তো একটা নির্বাচিত সরকারই পেয়েছিলাম, তার শেষ পর্যন্ত আমরা কি দেখলাম যে তারা নির্বাচনকে করার জন্য একটা মানে মোটিভেট করার জন্য, বা নির্বাচনকে অন্য রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করার জন্য যে পদগুলি বেছে নেওয়া দরকার সেগুলো নিয়েছে, এবং ক্ষমতা আঁকড়ে রাখার জন্য যে প্রাণান্ত চেষ্টা এবং যত ধরনের অন্যায় অনিয়ম করা যায় সেইগুলো তারা করেছে, এবং মিডিয়ার কণ্ঠরোধ করার জন্য যত প্রচেষ্টা আছে সেগুলোই করেছে। এখন গণতন্ত্র আমরা চাই, মিডিয়াকে শক্তিশালী চাই না, তাইলে হবে না। কারণ অবশ্যই একটা শক্তিশালী মিডিয়া দরকার এবং সেখানে সরকারের সাপোর্ট দরকার। আমরা মুখে বলি যে হ্যাঁ এখানে ওই ওয়েজ বোর্ড দরকার, এখন সাংবাদিকদের উন্নয়ন না হলে, সাংবাদিকদের পরিবারের উন্নয়ন না হলে সে তো ভালো কাজটা দিতে পারবে না। এখন সেই শৃঙ্খলাটা তো আসতে হবে। এখন যেই বিনিয়োগ করবে তাকে ভাবতে হয় যে তার এত বছর তাকে লস দিয়ে চালাতে হবে। সেখানে সরকার যদি একটু সাপোর্ট দেয় তাহলে কিন্তু ওই লসের পরিমাণটা কমে আসে, এবং একটা জায়গায় এটা যদি ভায়াবল করা যায়, এটা যদি লাভও না হয় যে ঠিক আছে সমান সমান, তাহলেও কিন্তু এটা ভালোভাবে চলতে পারে, সাংবাদিকদের তার ভালো মন্দ দেখতে পারে। কিন্তু সেই জায়গাটায় আমরা দেখি যে কোনো সরকারের দিক থেকে যেটা আমরা এখন যেটা সুযোগ ছিল সেই সুযোগটাও আমরা হারিয়েছি। আমরা ভবিষ্যৎ সরকারের কাছে হয়তো তারা যদি গণতন্ত্র চায় তাহলে তারা একটা শক্তিশালী মিডিয়া চাইবে, এবং এই শক্তিশালী মিডিয়ার জন্য তাদের যে সাপোর্ট দরকার সেটা তারা করবে, এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে যে মনোপলি সেটা তারা করবে না, বা অন্যান্য নিউজ প্রিন্ট আমদানির ক্ষেত্রে যে মনোপলি সেটা তারা করবে না। এবং এটা দিয়ে যারা বিজনেস করে, যে সাংবাদিকদের কোনো দেয় না, নাম কাওয়াজতে একটা পত্রিকা হয়তো 1000 পত্রিকা ছাপে, সে সুযোগ নেয় 2 লাখের বা 5 লাখের, সেই জায়গাগুলোকে শৃঙ্খলায় আনতে হবে। এবং যারা পেশাদার হাউস, যেই হাউসগুলি সেইগুলোকে সাপোর্ট দেওয়া এবং সেগুলোকে টিকিয়ে রাখা, সেই জায়গাটা না হলে আমাদের এই দুর্গতি থাকবেই। সুন্দর কামাল ভাই, অনেক কথা শুনলাম, তো আমরা শেষ করার আগে জাস্ট একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন, আপনার সাংবাদিকতার কেরিয়ার সেই সংবাদ দিয়ে শুরু হয়েছিল, তারপর প্রথম আলো, কালের কণ্ঠ, তারপরে আপনি ঢাকা প্রকাশ, তারপরে খবরের কাগজ, এখন আপনি প্রকাশক ও সম্পাদক। সেই অভিজ্ঞতা থেকে যদি বলেন বাংলাদেশের সাংবাদিকতার ভবিষ্যৎ আসলে কি? আমি আসলে ভালো কোনো দেখি না আমার 36 বছরের সাংবাদিকতার ইয়াতে। আমি 91 সালের পর থেকে যদি বলি, মেইনলি আমার পেশাদার হিসাবে আমি এই জগতে আগের সময়কালে, আগের ওই যে বলে না যায় দিন ভালো, তা আসলে আমার কাছে মনে হয় যে আগে আরও বেটার ছিল। আগে প্রত্যেকটা হাউসেই, অন্তত মেইন হাউসগুলি, তারা ওয়েজ বোর্ড দিত, সাংবাদিকদের সুযোগ সুবিধা এগুলো করতো, এবং পেশাদার একটা মনোভাব ছিল। সেই জায়গাটা থেকে অনেকটা আমরা পিছিয়ে গেছি অনেক। এবং একটা মনে হয়েছে আমি একটা পত্রিকা খুললাম, আমার একটা প্রোটেকশন দরকার, আমি একটা পত্রিকা খুললাম, কিন্তু আমি চিন্তা করিনি যে যারা এখানে হবে তাদেরকে কতটা আমি সুযোগ সুবিধা দিতে পারবো, বা এটা একটা পেশাদার হাউস হিসেবে আমি গড়ে তুলতে পারবো কিনা।
সেই জায়গাটা এখন আমরা সেই জায়গাটা থেকে মুক্ত থেকেও আমরা তো টিকে থাকার লড়াই করছি, যে আমরা একটা পেশাদার হাউস করলাম কিন্তু আমরা টিকে থাকতে পারছি না, সেখানে আমরা বরং সহযোগিতার পরিবর্তে অসহযোগিতা পাচ্ছি। সেই জায়গাটা আপনার খুবই কঠিন একটা কারণ প্রতিনিয়তই আমরা কি দেখলাম, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলাম যে হ্যাঁ বৈষম্য দূর হবে, আমরা দেখলাম আরও বৈষম্য বাড়ছে। আমরা দেখলাম যে সারা দেশে একটা মব সন্ত্রাস ছড়িয়ে পড়েছে। আমরা দেখলাম যে এই দেশের যে ইতিহাস ঐতিহ্য সেইগুলিকে ভুলুণ্ঠিত করে দেওয়া হলো। এই দেশ তৈরি হয়েছে পীর আউলিয়াদের এই দেশ, সেই দেশটা আমরা কি দেখলাম যে তাদের মাজারগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই দেশের ইতিহাস ঐতিহ্যগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা একটা সময় আমি ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামে একটা অজপাড়া গ্রাম, মানে বরিশালের একটা আন্ধারমানি গ্রাম, সেখানে আমরা যাত্রা গান, পুঁথি, পালা গান, তারপরে নাটক, জারি সারি, নানা কিছু, মানে তখন এই জিনিসগুলো দেখেছি। দিনে দিনে সেই জিনিসগুলি হারিয়ে গেছে, সেইগুলি আমরা এখন আর দেখি না, আমরা দেখি অন্য কিছু। তো এই জায়গাগুলিকে আসলে মানে দিন দিন আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের সহমর্মিতার জায়গা নাই শিক্ষকদের প্রতি। আমি আমার শিক্ষককে আমি পাশ হয়ে সালাম করতাম, আমার বাবা মাকে যেরকম সালাম করতাম শিক্ষককে সেই সালামটা করতাম, কিন্তু এখন সেই জিনিসগুলি নাই। আমরা দেখি যে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজের অধ্যক্ষকে জোরপূর্বক তাকে পদত্যাগ করানো হয়, শিক্ষককে অপমান করা হয়। তাইলে এই যে শিক্ষার্থীরা তারা কি মানে কীভাবে, তারাও তো পরবর্তীকালে পেশায় যাবে, হয়তো কেউ শিক্ষক হবে, কেউ চাকরিতে যাবে, তাদের কি অবস্থাটা হবে? এই জায়গাটা আমাদের ঠিক করতে পারিনি। আমরা পারস্পরিক যে শ্রদ্ধাবোধ এটা আমাদের নাই। আমরা প্রতিহিংসার রাজনীতি আমরা করছি। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক আমরা নির্বাচনের কথা ভাবতে পারি না, সেখানে একটা বড় গ্রুপকে আমরা চিন্তা করছি যে তাদেরকে ছাড়াই আমরা কিভাবে ইলেকশনে যাব এবং জিতে আসব, আমরা ক্ষমতায় যাব, এরকম চিন্তা আমরা করছি। তাইলে ইনক্লুসিভ সোসাইটিও তো হবে না। এবং একটা সামনের দিনটা কি হবে আমার কাছে, আমি তো শঙ্কিত যে একটা বিভাজিত সমাজ আমাদের সামনে, এবং সেখানে এই মব সন্ত্রাসের চেয়েও আরও কঠিন একটা ভায়োলেন্স অপেক্ষা করছে আমাদের সামনে। সেই জায়গা থেকে আমরা কিভাবে মুক্ত থাকব? এবং অসংখ্য তরুণ আমি দেখি তারা বিদেশে চলে যাওয়ার জন্য চিন্তা করছে, অসংখ্য পরিবার তারা বিদেশে যাওয়ার জন্য চিন্তা করছে। কেন সে মাতৃভূমি ছেড়ে যাবে? সে তো একটা অড জব করার জন্য যাবে না, কিন্তু সেই চিন্তাটা তারা করছে কারণ তারা নিরাপত্তা ফিল করছে না। এই দেশে থাকার যে নিরাপদ একটা আবাসভূমি সেটা তাদের জন্য নাই। এটা দেওয়ার দায়িত্ব কাদের? যারা রাজনীতি করে তাদের। আজকে একটা বড় রাজনৈতিক দল সে অপেক্ষায় আছে সরকারে যাবে, কিন্তু সে কেন ভাবছে না যে আমি আরেকটা গ্রুপকে আমি দূরে ঠেলে রাখছি? তারা কি 1 বছর পরেই তো সে আরও শক্তি নিয়ে সে রুখে দাঁড়াবে? তখন তো এই সমাজে একটা সামাজিক ক্ল্যাশ মানে ব্যাপকভাবে তৈরি হবে। সেই জায়গাটা আমার কাছে শঙ্কিত আমি সেইগুলা ভেবে যে আমাদের সমাজটা কি একটা বিভাজিত সমাজের দিকে যাচ্ছে, আরও কি একটা মানে আমরা কি এইটা কি আরও সংঘর্ষের দিকে যাচ্ছে, নাকি একটা ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো? সেটা না করা পর্যন্ত আমরা কিন্তু যতই যা কিছু করছি আমরা নিজেরাও টিকে থাকতে পারবো না, এবং গণমাধ্যম আরও বেশি আরও বেশি সংকটে পড়বে, এটা আমার কাছে মনে হয়। ধন্যবাদ কামাল ভাই, অনেক সুন্দর আড্ডা হলো, আপনার সাথে কথা হলো। শেষ আপনি যদি এই খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনার পাঠকের উদ্দেশ্যে কিছু বলেন না। ধন্যবাদ। আসলে গত 2 বছর মানে খবরের কাগজ পাঠকের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে, ব্যাপক সমর্থন পেয়েছে, এবং সুধী সমাজ থেকে শুরু করে সাধারণ পাঠক সবাই সহযোগিতা করেছেন। আমরা সারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকেও বাংলা ভাষাভাষী বিভিন্ন মহল থেকে আমরা প্রতিনিয়ত ইমেল পাই, চিঠি পাই, ফোন পাই। তারা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, আমাদের সাহসিকতার প্রশংসা করছেন, আমাদের সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য তারা সাপোর্ট করছেন। আমাদের যারা গুরুজন, আমাদের যারা শিক্ষক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করেন তারাও আমাদেরকে নানাভাবে সাপোর্ট দিচ্ছেন যে না আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের সঙ্গে আছি। তো এটাই আমাদের শক্তি, পাঠকরাই আমাদের শক্তি, এবং আমাদের যে পেশাদারত্ব এটাই আমাদের শক্তি, এবং আমাদের সততা এটাই আমাদের শক্তি। এটা আমাদের অব্যাহত থাকবে। যত সংকট আসুক, যত বাধা আসুক, সেই বাধা মোকাবেলা করি আমরা পাঠকদের সামনে হাজির হব, এবং আমরা আশা করি যে পাঠকরা আমাদের সঙ্গে থাকবেন, এবং পাঠকদের দোয়া চাই, ভালোবাসা চাই। ধন্যবাদ। খবরের কাগজ,
নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।